let's see. লোকজন খুব বেশি আসো নাই। আচ্ছা, কেউ কি রেকর্ড করতেছো? হ্যালো, শুনতে পাচ্ছ? কেউ কি রেকর্ড করতেছো? রাকিব উল হাসান করতেছো তাহলে? ওকে, অলরাইট। So you can start the recording now. Huh? Okay. So আমরা লাস্ট ক্লাস আমরা মাল্টিভ্যারিয়েট ফাংশন নিয়ে কথা বলতেছিলাম এবং লিনিয়ার ফাংশন নিয়ে কথা বলতেছিলাম, রাইট? সো কোনো একটা ফাংশন কি হলো, সো y ইকুয়ালস টু f of x, হ্যাঁ, এই ধরনের একটা ফাংশন, এবং এখানে x যদি একটা ভেক্টর হয়ে থাকে তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারছি, রাইট, যে এই ফাংশনটা x যদি একটা n ভেক্টর হয়ে থাকে তাহলে এরকম অ্যাকচুয়ালি nটা ভ্যারিয়েবল সে ইনপুট হিসাবে নিচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এবং আমরা বলছিলাম এই ফাংশনটা যদি লিনিয়ার হয় তাহলে এই ফাংশনটা ওই যে সুপারপজিশন প্রপার্টিটা হোল্ড করবে, এবং যদি লিনিয়ার হয় তাহলে আমরা এই এফ অফ এক্স ফাংশনটাকে আমরা বলছি যে সামথিং এ ট্রান্সপোজ এক্স, রাইট, এই ফরম্যাটে লেখা যাবে, বা আমরা বলতে পারি যে এটাকে a1 x1 প্লাস a2 x2 এভাবে করে an xn এইভাবে লেখা যাবে, যেখানে আমরা বলছিলাম যে এ গুলো কি হবে, রাইট? আমাদের যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরের এলিমেন্ট গুলো আমরা কিভাবে পাবো সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। বাট এখানে আরেকটু আমরা একটু অ্যাড করি, আমরা আরেকটা কথা বলছিলাম অ্যাফাইন ফাংশন বলে একটা কিছু থাকতে পারে। যদি অ্যাফাইন হয় তাহলে আমরা যদিও এটা ডিসকাস করি নাই, কিন্তু আমি জাস্ট এখানে আজকে বলতেছি যে অ্যাফাইন ফাংশন যদি হয় তাহলে যে কোনো অ্যাফাইন ফাংশনকে আমরা বেসিক্যালি a transpose x প্লাস এ কনস্ট্যান্ট, এখানে এই বিটা হচ্ছে একটা স্কেলার, এই ফরম্যাটে লিখতে পারবো। দ্যাট ইজ আমাদের বেসিক্যালি উপরের মতোই থাকতেছে a1 x1 a2 x2 a3 x3 এভাবে করে a এর xn থাকবে, কিন্তু তার সাথে আরেকটা কনস্ট্যান্ট থাকবে। সো a1 x1 প্লাস a2 x2 এভাবে করে an xn প্লাস একটা কনস্ট্যান্ট b। সো আমাদের একটা ফাংশন যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি a ট্রান্সপোজ x প্লাস একটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে একটা অ্যাফাইন ফাংশন। সো এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা একটু খেয়াল করে দেখো যে ওই একটা কনস্ট্যান্ট জাস্ট অ্যাড করতেছি, বাট কনস্ট্যান্ট অ্যাড করার ফলে আসলে কি হচ্ছে। সো যেটা হচ্ছে খেয়াল করে দেখো যে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে, এই লিনিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যদি x ইকুয়ালস টু 0 দেই তাহলে আমাদের f of x ও 0, রাইট? x যদি 0 ভেক্টর দিই, হ্যাঁ, মানে x এর প্রতিটা কম্পোনেন্ট যদি 0 হয়ে থাকে তাহলে আমাদের ফাংশনের আউটপুটটা 0 আসবে, রাইট? বাট অ্যাফাইন ফাংশনের ক্ষেত্রে কি হবে? অ্যাফাইন যদি হয় সেক্ষেত্রে আমাদের f of x কি আসবে, মানে x ইকুয়ালস যদি আমরা 0 ভেক্টর দিই তাহলে আমাদের ফাংশনের আউটপুট হচ্ছে আমরা যদি স্পেস ভেরিয়েবল সলিউশন চিন্তা করি, প্যারালজিটা হচ্ছে আমরা যখন
লিনিয়ার ফাংশন যেটা বলতে সিঙ্গেল ভ্যারিয়েবল সিঙ্গেল ভ্যারিয়েবল কি হয় সিঙ্গেল ভ্যারিয়েবল একটা লিনিয়ার যদি হয় তাহলে এটা এই অরিজিন রাইট এর বাদ আমরা y একটা ফাংশন কথা চিন্তা করি যেখানে x একটা সিঙ্গেল ভ্যারিয়েবল তখন আমরা লিনিয়ার যদি হয় সো এটা আমাদের লিনিয়ার রাইট So if I fuck up x equals 0 0 0 x linearly single variable vector data we have 0 y equals right f of x equals 0 so এটা origin EMS whereas if I fuck up find হয় তাহলে ব্যাপারটা একটা এরকম যে x equals 0 0 y equals right so different analyze that y x থেকে কত বড় এগুলো রাইট সো x equals 0 or y versus c right sub b যদি এটা তাহলে এই ফাংশনটা হলো f5 সো y equals mx সেটা হচ্ছে লিনিয়ার এটা হচ্ছে অরিজিন আর y equals mx plus c by mx plus b right এখানে একটা b যে x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালুটা b তো সেটা হবে if I find so similarly multivariate linear f5 এর মধ্যে সম্পর্ক আছে exactly single variable এর মধ্যে is there any additional analysis ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো হ্যাঁ আমরা যেভাবে ডিফাইন করলাম রাইট তাতে কি হচ্ছে আমি ফাংশন এই অ্যাফাইন ফাংশনটার কথা যদি আমি দেখি যে আমি যখন এক্স এর প্রতিটা কম্পোনেন্টই 0 দিব রাইট x1 x2 x3 আপ টু xn এগুলো সব কয়টাই যখন 0 হবে যে 0 ভেক্টর বলতেছি রাইট তার মানে কি এখানকার সবকিছুই প্রতিটা কম্পোনেন্টই 0 সো 0 দিলে আমাদের অরিজিনাল যে লিনিয়ার ফাংশন যেটা রাইট সেটার ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের পুরো ফাংশনের আউটপুটটা 0ই আসবে রাইট কারণ x1 0 x2 0 x3 0 সবাই 0 তাহলে পুরো ফাংশনের ভ্যালুটা আউটপুটটা 0 সো এই কন্ডিশনটা যদি হয় যে x এর ভ্যালু 0 দিলে আমাদের আউটপুটটা 0 আসে সেক্ষেত্রে আমাদের ফাংশনটা লিনিয়ার এবং সেক্ষেত্রে আমরা এই যে a ট্রান্সপোজ x আমরা এই ফরম্যাটে যদি একটা ফাংশন থাকে তাহলে ওটাকে লিনিয়ার বলতেছে ওই লিনিয়ারের ক্ষেত্রে x ইকুয়ালস টু 0 দিলে ফাংশনের আউটপুটে 0 আসে whereas অ্যাফাইন হচ্ছে লিনিয়ারের মতোই একটা জিনিস বাট এখানে x ইকুয়ালস টু 0 দিলে আমরা আউটপুট হিসেবে একটা নাম্বার b পাচ্ছি রাইট কারণ ফাংশনটা আমরা বলছি a ট্রান্সপোজ x প্লাস b এই ফরম্যাটে থাকে রাইট সো জাস্ট লাইক সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে y ইকুয়ালস টু mx রাইট এইটাকে আমরা লিনিয়ার বলতেছি আর অ্যাফাইন ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস b এই ফরম্যাটের ফাংশনটা সেটা হচ্ছে আমাদের অ্যাফাইন জি স্যার এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল বলতে কি সিঙ্গেল ইনপুটের জন্য সিঙ্গেল আউটপুট আর মাল্টি ভ্যারিয়েবলে কি মাল্টিপল ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট মানে না ফাংশনটা তো দেখাই যাচ্ছে তুমি লাস্ট ক্লাস করো নাই মনে হয় না স্যার করতে তো পারিনি এইখানে এই যে আমাদের ইনপুটে আমরা একটা ভেক্টর দিচ্ছি সো এখানে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল রাইট x1 x2 up to x এর অনেকগুলো ভ্যারিয়েবল এই জন্য এটাকে আমরা মাল্টি ভ্যারিয়েবল বলতেছি কিন্তু ফাংশনের আউটপুট তো একটাই y রাইট ফাংশনের আউটপুট কিন্তু এখানে একটা সো এটা সিঙ্গেল আউটপুট আর মাল্টিপল ইনপুট ওকে সো এখানে ইনপুট হচ্ছে অনেকগুলো মাল্টিপল ভ্যারিয়েবল রাইট ইয়েস স্যার কিন্তু আমাদের আউটপুট কিন্তু সিঙ্গেল ভ্যারিয়েবল ইয়েস থ্যাংক ইউ স্যার গট দ্য পয়েন্টস আচ্ছা সো আমরা মাল্টিপল আউটপুট আলাও মাল্টি ভ্যারিয়েবল ফাংশন থাকতে পারে মানে একটা ফাংশন ইনপুট মাল্টিপল ভ্যারিয়েবল আউটপুটও মাল্টিপল ভ্যারিয়েবল এরকম থাকতে পারে বাট আমরা সেগুলো নিয়ে কথা বলতেছি না আমরা সিঙ্গেল আউটপুট এবং মাল্টিপল ইনপুট আলা ফাংশনের কথা বলতেছি সো এই হলো লিনিয়ার আর অ্যাফাইনের গল্প হ্যাঁ সো আমরা এই লিনিয়ার বা অ্যাফাইন ফাংশন একটা ফাংশন লিনিয়ার বা অ্যাফাইন কিনা এটা চেক করার জন্য আমরা লাস্ট দিন কিছু
টেকনিকের কথা বলছিলাম যে সুপার পজিশন হোল্ড করে কিনা। সো আমি জাস্ট একটু তাও একবার বলি যে লিনিয়ার যদি হতে হয়, সো লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে সুপার পজিশন হোল্ডস, রাইট? That means for any scalar alpha beta এবং for any vector x or y, যদি আমাদের f of alpha into x plus beta into y equals to যদি f of x alpha into f of x আর প্লাস বেটা ইনটু এফ অফ ওয়াই হয়, তাহলে আমরা এটাকে বলি এটা আমাদের সুপার পজিশন হোল্ড করলো, রাইট? সো যে কোনো এটার জন্য যদি এইটা ইকুয়াল লেখা যায় তাহলে আমরা সুপার পজিশন হোল্ড করি। আর অ্যাফাইন হতে গেলে আমরা একটা অ্যাডিশনাল কথা বলছিলাম যে অ্যাফাইন ফাংশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সুপার পজিশন হোল্ডস when alpha plus beta equals to 1, right? But এই গল্পটা আমাদের তখনই লাগছে যদি আমাদেরকে কেউ বলে যে একটা ফাংশন লিনিয়ার কিনা সেটা প্রুফ করে দেখাও বা লিনিয়ার না এটা দেখাও, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের এই সুপার পজিশন দিয়ে দেখাতে হচ্ছে। বাট আলটিমেটলি আমরা সেখান থেকে একটা কনক্লুশনে আমরা প্রুফ করছিলাম যে যদি লিনিয়ার হয়, সুপার পজিশন যদি হোল্ড করে, তাহলে ওই ফাংশনটাকে সবসময় আমরা এ ট্রান্সপোজ এক্স এই ফরম্যাটে লিখতে। আমরা প্রুফ ছাড়াই এটা বলতেছি যে অ্যাফাইনের ক্ষেত্রে আমরা ফাংশনটাকে এ ট্রান্সপোজ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট এই আকারে লিখতে পারবো অলওয়েজ। ওকে, সো আমরা এই অ্যাফাইন বা লিনিয়ার ফাংশনের এই চেহারা থাকে এবং এটা খুব সহজ একটা মানে চেহারা, হ্যাঁ? এবং এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে হ্যাঁ, কিছু বলবা? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1, এটা অ্যাফাইন এর জন্য মানে কেন আমরা ইউজ করতেছি, মানে এটা কেন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1 হলে অ্যাফাইন হবে? এটা ডেফিনেশন, হ্যাঁ। এখানে সুপারপজিশন হোল্ড করতে গেলে আমরা দেখব যে যেমন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এরকম একটা কথা যে এই যে y ইকুয়ালস টু ধরো mx প্লাস b, হ্যাঁ, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের স্ট্রেট লাইনের মতোই একটা ফাংশন, রাইট? জি স্যার। সো এটা আমরা লিনিয়ার বলতে একটা লাইনের মতো, হ্যাঁ, এই কথাটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, যে লিনিয়ার মানে একটা লাইন, হ্যাঁ। সো সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিনিয়ার ফাংশন, সরি, লিনিয়ার ফাংশন হচ্ছে represents a straight line, হ্যাঁ। সো স্ট্রেট লাইন আমাদের অরিজিন দিয়ে যেতে পারে, স্ট্রেট লাইন আমাদের বা স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে কোনো একটা কিছু কাট করতে পারে, রাইট? আবার স্ট্রেট লাইনটা তো এরকমও হতে পারে যে আমাদের ওয়াই অ্যাক্সিস থেকে সাম নেগেটিভ কিছু একটা কাট করে বা এরকম হতে পারে, রাইট? বা এখানে ওয়াই অংশ থেকে এই অংশটুকু ফাংশনটা কাট করতেছে। সো এরাও স্ট্রেট লাইন, রাইট? সো এরাও সাম অর্থে লিনিয়ার, কোট আনকোট লিনিয়ার, কিন্তু এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অনুযায়ী এটা লিনিয়ার না, হ্যাঁ। সুপারপজিশন প্রপার্টিটা দেখবা যে y ইকুয়ালস টু mx প্লাস b যদি হয়, এটার ক্ষেত্রে সুপারপজিশন হোল্ড করে না। বাট আমরা ক্লাসে দেখছিলাম যে যদি আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটার জন্য আবার সুপারপজিশনটা হোল্ড করে। এই y ইকুয়ালস টু mx প্লাস b, এটার ক্ষেত্রে যদি আলফা বেটা যদি 1 আমরা ধরতে পারি, আলফা প্লাস বেটা যোগফল যদি 1 ধরতে পারি, তাহলে আমরা দেখাতে পারি সুপারপজিশনটা হোল্ড করে। সো সেই ডেফিনেশন থেকে আসলে আমরা এই অ্যাফাইন কথাটা ইউজ করি, হ্যাঁ, যে ওই ফাংশনটার ক্ষেত্রেও সুপারপজিশন সম্ভব যদি আলফা প্লাস বেটা ইকুয়ালস টু 1 হয়, হ্যাঁ। কিন্তু সেটাও তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনটা আমাদের
ওয়াই অ্যাক্সিসের মানে অরিজিন দিয়ে যায় না, বাট ওয়াই অ্যাক্সিস থেকে কিছু একটা কাট করে। হ্যাঁ, সো আমাদের যে স্ট্রেট লাইনের যে ব্যাপারটা সেটা ঠিক থাকে। সো আমরা ওই প্রুফের মধ্যে যাচ্ছি না এখন আর। হ্যাঁ, সো আমরা টু ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে দেখি। তো টু ভ্যারিয়েবল ফাংশন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি হচ্ছে কি যে এইদিকে হচ্ছে আমাদের x1 অ্যাক্সিস, এইদিকে আমাদের x2 অ্যাক্সিস, আর এইদিকে আমরা ফাংশনের আউটপুটটাকে প্লট করব, রাইট? y ইকুয়ালস টু f of x1 x2। নাও ইন্টারেস্টিং যেটা দেখা যায় যে এগেইন আমরা যদি এই ফাংশনটা লিনিয়ার হয়, যদি লিনিয়ার হয়ে থাকে, তাহলে এই ফাংশনটা দেখতে কিরকম হবে? আমরা বললাম যে এটা দেখতে হবে হচ্ছে y ইন্টু a1 x1 প্লাস a2 x2, রাইট? a ট্রান্সপোজ x এই ফরম্যাটে থাকবে। সো এটা হবে a1 x1 প্লাস a2 x2। সো এখানেও দেখো আমরা যদি x1 x2 মানে এই x ভেক্টরটা যদি দুইটা কম্পোনেন্টই 0 হয়, তাহলে আমাদের ছবিতে আমরা কোথায়? আমরা এই অরিজিনটার কথা বলতেছি, রাইট? সো এটা যদি বসাও, এখানে y ইকুয়ালস টু কত আসে? এই y ইকুয়ালস টু 0 0 যদি ইনপুটে দিই ফাংশনে, তাহলে আমাদের 0ই আসে, রাইট? তার মানে এটা অরিজিন দিয়ে পাস করতেছে। এবং x1 এর ভ্যালু একটা কিছু যদি হয়, x2 এর ভ্যালু যদি কিছু একটা হয়, রাইট? x1 এর সাব ভ্যালু, সরি, সো সাব x1 এর একটা ভ্যালু ধরো আমরা দিলাম 2, আর x2 তে আমরা ভ্যালু 3, তার মানে হচ্ছে আমরা সর্ট অফ এই পয়েন্টটার কথা বলতেছি, রাইট? এটা মনে করা হচ্ছে x1 এ 2 আর x3 তে হচ্ছে 3, রাইট? এগেইন আমরা x1 x2 এই প্লেনের মধ্যে আছি এখনো। হ্যাঁ, সো এই ফাংশনের মধ্যে যখন আমরা এই 2 আর 3 বসাবো, তাহলে এখানে x1 এর ভ্যালু 2, লাইক y ইকুয়ালস টু এই যে এই ফাংশনটা যেটার কথা বলতেছি, এটার মধ্যে যদি আমরা x1 এ 2 বসাই আর x2 তে 3 বসাই, a1 আর a2 এর উপর বেস করে আমরা সাম একটা y ভ্যালু পাবো। এবং সেই y ভ্যালুটা আমরা কোথায় প্লট করি? আকাশে, রাইট? সো মানে x1 x2 প্লেনটাকে যদি আমরা মেঝে মনে করি, তাহলে আমরা মেঝের উপরে কোনো একটা জায়গায় চিন্তা করি, রাইট? সো আমরা এখানে ইন্টারেস্টিংলি যে জিওমেট্রিক ফিগারটা পাই, ওটা স্ট্রেট লাইন না, আমরা বিভিন্ন রকম প্রত্যেকটা x1 x2 ভ্যালুর জন্য, তারপরে কি এই মেঝের উপর প্রত্যেকটা পয়েন্টের জন্য আকাশে একটা করে পয়েন্ট আছে। হ্যাঁ, সো আলটিমেটলি এই পুরো জিনিসটা থেকে যে ফিগারটা আমরা আসলে পাবো সেটা হচ্ছে একটা প্লেন। হ্যাঁ, তো সেই প্লেনটা দেখতে কেমন হবে? সেই প্লেনটা এরকম কিছু একটা হবে, ঠিক আছে? সো এই প্লেনটা উপরে, সো এই প্লেনটা এই x1 x2 মানে 0 0 পয়েন্টের ভিতর দিয়ে পাস করবে, রাইট? কেননা 0 0 দিলে y ও 0 আসে। সো এই অরিজিনটা ইজ অন দ্য প্লেন। এই প্লেনটা কিন্তু আমি উপরে আঁকি নেই। হ্যাঁ, এই প্লেনটার ভিতরে, সরি, এই প্লেনটার উপরে আমাদের x1 ইকুয়ালস টু 0, x2 ইকুয়ালস টু 0 এবং তার জন্য যে y ইকুয়ালস টু 0 সেই পয়েন্টটা আছে। আর অন্যান্য যে কোনো x1 x2 পয়েন্টের জন্য আমরা যে পয়েন্টটা পাচ্ছি y, সেটা ওই প্লেনের উপর থাকবে, রাইট? সো আমরা বেসিক্যালি এই x1 x2 বিভিন্ন মানের জন্য আমরা এই প্লেনটার উপর, এই যে এখানে যে প্লেনটা আঁকতেছি, এই প্লেনটার উপর একটা করে পয়েন্ট পাবো। হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল? জি স্যার, এখানে স্যার এই প্লেনটা কি স্যার শামিয়ানার মতো, যে একটা যেরকম আমরা দেখি এই ক্ষেত্রে শামিয়ানার মতো না, তাই না? আমরা কি বললাম? আমরা বললাম যে অরিজিনটা আমাদের অরিজিনটা এই প্লেনের উপরে আছে, রাইট? আমাদেরকে এক্ষেত্রে যে অরিজিনটা সেটা এই প্লেনের উপর আছে। সো কাইন্ড অফ মনে করতে পারো যে এই যে এই অ্যাক্সিসটা এই প্লেনের থেকে বেরোয় আসতেছে, রাইট? প্লেনটা একটা বাঁকা একটা প্লেন, যেটার উপরে আমাদের অরিজিনটা আছে, ঠিক আছে? এরকম একটা প্লেন। তো টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে জিনিসটা হবে একটা প্লেন যেটার উপরে অরিজিনটা আছে। সো অরিজিন ইজ অন দ্য প্লেন, রাইট? অরিজিন, এক্ষেত্রে আমাদের অরিজিনটা কি? 0 0 0, রাইট? এই পয়েন্টটা ইজ অন দ্য প্লেন। আর আমাদের যদি ফাংশনটা অ্যাফাইন হয়, তাহলে আমাদের ফাংশনটা হবে হচ্ছে কি a ট্রান্সপোজ x প্লাস b, তার মানে হচ্ছে a1 x1 প্লাস a2
x2 plus some constant, right? So এক্ষেত্রে দেখো x1 equals to 0, x2 equals to 0 দিলে আমাদের সেই আউটপুট হিসেবে আমরা একটা b পাচ্ছি। সো তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি প্লেনটাকে ড্র করি তাহলে অরিজিনটা প্লেনের উপর না, সো প্লেনটা কাইন্ড অফ উপরে কোথাও থাকবে, রাইট? সো এইখানে দিলে আমাদের এই প্লেনের উপরে আমরা যে পয়েন্টটা পাই, রাইট? সো এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে যে x1 এ 0 দিব, x2 তে 0 দেব, এবং সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হচ্ছে b, মানে 0 0 b, রাইট? সো 0 0 b এই পয়েন্টটা ইজ অন দ্য প্লেন, রাইট? প্লাস আমরা x1 x2 এগুলো প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা প্লেনের উপর একটা করে পয়েন্ট পাবো। সো এই ক্ষেত্রে অনেকটা সাবিয়ানার মতো একটা প্লেনের মতো, রাইট? Does this make sense? জি স্যার। সো আমাদের লিনিয়ার ফাংশন যদি হয় তাহলে জাস্ট ওই যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেমন আমরা বলছিলাম অরিজিন দিয়ে যায় হচ্ছে স্ট্রেট লাইনটা, অথবা অ্যাফাইনের ক্ষেত্রে হচ্ছে অরিজিনের উপর দিয়ে বা নিচ দিয়ে একটা প্লেন। তো আমাদের বি এর মান পজিটিভ বা নেগেটিভ উপর ডিপেন্ড করে আমাদের এই প্লেনটা এই x1 x2 এই যে মেঝে যেটা আমরা বলছি, রাইট? এটা হচ্ছে আমাদের মেঝে। তো মেঝের উপরে একটা প্লেন হবে অথবা মেঝের নিচে একটা প্লেন হবে, রাইট? দেখো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এইটা যে প্লেনের ইকুয়েশন সেটা আমি তোমাদেরকে এমনি মুখে বললাম যে এটা একটা প্লেন হবে, হ্যাঁ? সো এটার ক্ষেত্রে আমরা একটা প্লেন পাবো, টু ভ্যারিয়েবল ফাংশন, যদি এটা লিনিয়ার হয় অথবা অ্যাফাইন হয়, আলটিমেটলি উইল গেট এ প্লেন। প্রশ্ন হচ্ছে যে রাইট, প্লেন পাবো হচ্ছে লিনিয়ার হলে অথবা অ্যাফাইন হলে। যদি লিনিয়ার বা অ্যাফাইন না হয় তাহলে সেটা প্লেন না, সেটা কোনো একটা অন্য কোনো সারফেস হবে, রাইট? সো নট প্লেন মানে আমাদের সেক্ষেত্রে মানে নট প্লেন মানে হচ্ছে নট লিনিয়ার অথবা নট অ্যাফাইন যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদের এখানে কোনো একটা আঁকাবাঁকা একটা সারফেস হবে, রাইট? সো এখানেও প্রতিটা পয়েন্টের জন্য আমাদের সারফেসের উপরে একটা পয়েন্ট, আমরা একটা পয়েন্ট পাচ্ছি, রাইট? বাট এই যে এখানে যে সারফেসটা হচ্ছে, এই সারফেসটা হচ্ছে আমাদের ফাংশনটা f of x1 x2, রাইট? y equals to f of x1 x2 যদি চিন্তা করি তাহলে আমাদের এখানকার প্রত্যেকটা x1 x2 পয়েন্টের জন্য আমরা এখানে একটা ভ্যালু পাচ্ছি, রাইট? সো একটা y ভ্যালু পাচ্ছি। সো ওই y ভ্যালুটা হচ্ছে এই সারফেসের উপর থাকতেছে। সেই সারফেসের চেহারা যেমনই হোক, হ্যাঁ, অনেক রকম চেহারার সারফেস আমরা ড্র করতে পারি, বাট এটা প্লেন না, এটা এই কথাটা আমরা বলতে যাচ্ছি, ঠিক আছে? সো লিনিয়ার ফাংশন বা অ্যাফাইন ফাংশন 1D তে একটা স্ট্রেট লাইন, আর 2D তে অ্যাকচুয়ালি এটা একটা প্লেন। যদিও এটা কেন প্লেন হবে, তুমি যদি বিভিন্ন রকম x1 x2 ভ্যালু বসায় এই ফাংশনটাকে প্লট করো, ধরো আমি একটা ফাংশন লিখলাম হচ্ছে 3x1 প্লাস 4x2 প্লাস 3, হ্যাঁ? সো আমি যদি বিভিন্ন রকম x1 আর x2 ভ্যালু বসায় তাহলে একটা করে y ভ্যালু পাবো, সেগুলো যদি আমরা প্লট করি তাহলে দেখবো আমরা আসলে একটা প্লেন পাবো, হ্যাঁ, একটা সারফেস পাবো, কিন্তু সারফেসটা হবে একটা ফ্ল্যাট একটা সারফেস, রাইট? সো ইট উইল আলটিমেটলি বি এ ইকুয়েশন অফ এ প্লেন। নাও এটা এক্স্যাক্টলি কিভাবে এইভাবে ইকুয়েশন অফ এ প্লেন আসে সেটা আমরা পরে দেখতে পারি, বাট আপাতত তোমরা এটা প্লট করলে দেখতে পারবা যে এটা আসলে একটা প্লেনের ইকুয়েশন, রাইট? নাও টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্লেন। সো আমরা বলছিলাম যে যদি আরো ভ্যারিয়েবল নাও, হ্যাঁ, 2 এর বেশি ভ্যারিয়েবল নাও, তো আমরা যদি মোর দেন 2 ভ্যারিয়েবলের কথা বলি, এবং যদি ফাংশনটা আমাদের লিনিয়ার বা অ্যাফাইন হয়, তাহলেও আমরা জিনিসটা কিরকম ফ্ল্যাট কিছু একটা হবে আমরা বলতে যাচ্ছি, কিন্তু সেটা তো আর প্লট করা যাবে না, সেটা একটা 4 ডাইমেনশন। 3টা ভ্যারিয়েবল থাকলেই আমাদের একটা 4 ডাইমেনশনের ছবি আঁকতে হবে, বা যদি 10টা ভ্যারিয়েবল থাকে তাহলে আমাদের 11টা ডাইমেনশন লাগবে ছবি আঁকতে গেলে, বাট সেটা তো আমরা ছবি আঁকতে পারবো না। বাট অ্যাকচুয়ালি তাহলে ওই জিনিসটা কি? তো ওই জিনিসটা হচ্ছে, তখন আমরা অন্য কোনো নাম বলি না, ওয়েল বলতে চাইলে বলা যায়, সেটাকে আমরা অনেক সময় বলি এরকম হাইপার প্লেন, যে ওটা একটা হায়ার ডাইমেনশনের একটা প্লেনের মতো কিছু একটা, হ্যাঁ?
তো সেটা সেটা জিওমেট্রিক্যালি সেটা একটা ফ্ল্যাট কিছু একটা, হ্যাঁ, কিন্তু সেটা এক্স্যাক্টলি কি এটা ছবি আসলে আমরা আঁকতে পারতেছি না। সো আমরা সিম্পলি এই লিনিয়ার বা অ্যাফাইন এই কথাটাই আমরা বলবো শুধুমাত্র, হ্যাঁ, যে মোর দেন টু ভ্যারিয়েবলে আমরা একটা লিনিয়ার ফাংশন বা একটা অ্যাফাইন ফাংশন আমরা তৈরি করতেছি। দ্যাটস দ্য মেইন থিং, হ্যাঁ। ওকে, এবং যদি নট লিনিয়ার হয় বা নট অ্যাফাইন হয় তাহলে সেটা একটা ইন জেনারেল একটা সারফেস। ফর এক্সাম্পল আমরা যদি নিচের ছবিটা দেখি, এখানে আমি কয়েকটা ছবি আমি আগে থেকে দিয়ে রাখছি, যেমন এরকম একটা সারফেস পাবো, হ্যাঁ, যেমন এটা একটা উইয়ার্ড একটা বলের মতো একটা শেপের কিছু একটা, যদি এখানে একটা উঁচু নিচু আছে, বাট এটা কিন্তু একটা আমরা উল্টা করে রাখা একটা বোল মানে বুঝতেছো তো, ভাতের বোল, তরকারির বোলের মতো একটা জিনিস, রাইট, উল্টা করে রাখা। যদি বোল হয় তাহলে এটা সুন্দর একটা এরকম একটা শেপ হবে, রাইট। আমি যদি একটা বোলকে উপর করে রাখতাম তাহলে এই যে এটা হচ্ছে বোলের সারফেসটা, রাইট, এটা হচ্ছে ভিতরের দিকের সারফেসটা। Does this make sense? একটা বলকে যদি উপর করে রাখো, উল্টা করে রাখো ধরো, তো সেরকম একটা শেপের কথা বলতেছি। তো এটা যে বাইরের যে সারফেসটা সেটা হচ্ছে আমাদের ফাংশনটা, রাইট। তো এখানে আমরা এফ অফ এক্স ওয়াই মনে করে একটা ফাংশন, রাইট, এদিকে এক্স অ্যাক্সিসে আমরা কিছু নাম্বার বসাতে পারি, ওয়াই অ্যাক্সিসে কিছু নাম্বার, তাহলে আমাদের মেঝেটা, আমাদের ফ্লোরটা হচ্ছে এই এক্স ওয়াই প্লেনটা, এই হলো আমাদের এক্স ওয়াই প্লেন, এবং এক্স ওয়াই প্লেন প্রতিটা পয়েন্টের জন্য আমরা ফাংশনের উপরে কোনো একটা পয়েন্ট পাবো, রাইট। যেমন এই ক্ষেত্রে এই পয়েন্টটা আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা ফাংশনের মধ্যে যদি এ আর বি দেই তাহলে যে আউটপুটটা পাচ্ছি সেটাকে ধরো জেড যদি বলো, সেটা কি ফাংশনের মধ্যে এ আর বি দেওয়ার ফলে যে নাম্বারটা পেলাম, রাইট। এই যে এই নাম্বারটা এফ অফ এ বি, এটা কি, এটা হচ্ছে এই ফাংশনের মধ্যে এক্স এর মান এ, রাইট। সো এক্স এর মধ্যে যদি আমরা এ দিই আর ওয়াই এর মধ্যে যদি বি দিই, তাহলে এ বি যে পয়েন্টটা পাওয়া যাবে সেই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু কত, সেটা হচ্ছে এফ অফ এ বি, রাইট। এবং এই এফ অফ এ বিটা হচ্ছে তাহলে আমাদের জেড অ্যাক্সিসের দিকে আমরা রাখতেছি এই ক্ষেত্রে, রাইট। এক্স আর ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসে আমরা ফাংশনের আউটপুটটা প্লট করতেছি। তাহলে এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি, রাইট, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এ বি আর এফ অফ এ বি। ইজ দিস ক্লিয়ার যে এই পয়েন্টার কোঅর্ডিনেটকে আমরা কেন এ বি এফ অফ এ বি বলতেছি? কারো কোনো কোশ্চেন আছে? সো আমি যদি একটা ফাংশন তোমাদেরকে দেই, ধরো এক্স ওয়াই হচ্ছে 3y স্কোয়ার এক্স প্লাস 4x স্কোয়ার ওয়াই, ধরো আমি জাস্ট আন্দাজে একটা ফাংশন দিলাম। সো আমি এখানে x ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু 2 যদি বসাই, তারপরে f অফ 1 2 যদি আমি এখানে দিই, তাহলে আউটপুট হিসেবে কত পাবো? সো 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 2, রাইট। সো কত আসতেছে? 12 প্লাস 8, সো 20। তাহলে এফ অফ 1 2 হচ্ছে 20। তাহলে এটার জন্য যে পয়েন্টটা আমরা পাচ্ছি, সো করসপন্ডিং পয়েন্ট অন দ্য সারফেস কি হচ্ছে যে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, আর এই 1 আর 2 বসালে ফাংশনের আউটপুট কত? 20, রাইট। সো এরকম একটা ফাংশনের জন্য আমরা x1 আর x2 তে যে a আর b, এখানে যদি 1 আর 2 দাও তাহলে আউটপুটটা হচ্ছে মনে করো 20, তাহলে 20টা আমাদের হচ্ছে এই ফাংশনের আউটপুট। এবং ফাংশনের তাহলে আমাদের পয়েন্টটা কি হচ্ছে, এই যে ফাংশনের গায়ে সারফেসের গায়ে যে পয়েন্টটা আমরা পাচ্ছি সেই পয়েন্টটার কোঅর্ডিনেট কি? ওয়েল, এটার x কোঅর্ডিনেট হচ্ছে 1, y কোঅর্ডিনেট হচ্ছে 2 এবং z কোঅর্ডিনেট হচ্ছে 20। Any question? No, sir. হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল? হাত। জি স্যার,
এখানে বলতে চাচ্ছিলাম যে স্যার এটা তো হচ্ছে এটা যে এ বি এর যে ভ্যালুটা সেটা দিয়ে আমি জেড এক্সিস এ মানে মানে জেড আউটপুটটা পাচ্ছি। তো আমার এটা তো আপনি দেখাচ্ছেন কি লিনিয়ার অ্যাফাইন এর জন্য, ঠিক না? না, আমি যে এই ফাংশনটার ক্ষেত্রে বলতেছি। এইটার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর আগে যে আপনি হাইপার প্লেন বললেন, আমার মাথাটা কোশ্চেন ছিল যে প্র্যাকটিক্যালি কি হাইপার প্লেন এক্সিস্ট করে, এটা আমি তখন জিজ্ঞেস করতে। যে কোনো লিনিয়ার ফাংশন যদি মোর দেন 2 ভ্যারিয়েবলের হয় তাহলে সেটাকে আমরা হাইপার প্লেন, সেটার যে জিওমেট্রিক শেপটা হবে সেটাকে আমরা হাইপার প্লেন বলবো। হ্যাঁ, কিন্তু সেই জিওমেট্রিক শেপটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি না। কিন্তু এরকম কি একটা জিওমেট্রিক শেপ থাকবে? অবশ্যই থাকবে, রাইট? হায়ার থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা একটা লিনিয়ার ফাংশন কল্পনা করতে পারি। তো সেই লিনিয়ার ফাংশনটাকে যদি আমরা মানে যদি বলি যে জিওমেট্রিক ফাংশনটা আসলে কিরকম, সেটাকে আমরা একটা হাইপার প্লেন বলবো। এক্স্যাক্টলি ওটা দেখতে কিরকম আমরা সেটা আঁকতে পারতেছি না, রাইট? ওকে। মোর দেন 2 ভ্যারিয়েবল আলাকে একটা ফাংশন লেখা সম্ভব? হ্যাঁ, সেটা তো সবসময় সম্ভব। আমি তো একটা ফাংশন লিখতেই পারি যেখানে আমরা 3টা ভ্যারিয়েবল দিলাম, রাইট? যেমন ধরো আমি একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ওয়াই জেড, এই 3টা ভ্যারিয়েবল এবং আউটপুটকে ধরো আমি বললাম ডাব্লিউ, রাইট? এবং ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম, ধরো এইভাবে বললাম 3x প্লাস 4y মাইনাস 7x। জি স্যার। তাহলে এখানে আমি x y z এর ভ্যালু বসাই, x এর ভ্যালু 1 y এর ভ্যালু 3 বসালাম, তার আবার কত আসবে? b প্লাস a মাইনাস 3 রাইট? তাহলে আমাদের পয়েন্ট আসছে যেটা কোড হচ্ছে আমাদের x y z এবং ফাংশনের আউটপুট x y z, রাইট? সেটা কত? সেটা আসছে আমাদের 1 2 3 এবং মাইনাস। এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা বলতে পারি যে এই যে হাইপার প্লেন, রাইট? w ইকুয়ালস টু a প্লাস y প্লাস, এটাকে আমরা একটা হাইপার প্লেন বলবো। এবং এই হাইপার প্লেনের উপরে, রাইট, this is the point on the hyperplane, right? Yes sir. So আমরা যদি একটা সারফেস আঁকতে পারতাম তাহলে সেই সারফেসের উপরে একটা পয়েন্ট হবে। এভাবে করে আমরা যে কোনো এক্স ওয়াই জেড এর জন্য সারফেসের উপর পয়েন্টটা কি হবে সেটা আমরা কিন্তু সবসময় ক্যালকুলেট করলেই বের করে ফেলতে পারি, রাইট? ফাংশনটাকে যদি ডিফাইন করতে পারি we can always calculate this. Okay. Right? Thank you sir. More than 2 ভ্যারিয়েবলের 2 ভ্যারিয়েবলের বেশি ফাংশন আমরা সবসময় লিখতে পারতেছি কিন্তু আমরা ছবি আঁকতে পারতেছি না। দ্যাটস দ্য অনলি ট্রাবল। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, কেউ একটু বলো তো এই ফাংশনটা কি লিনিয়ার না অ্যাফাইন নাকি কোনোটাই না? সো এখানে সামথিং ইনটু এক্স প্লাস সামথিং ইনটু ওয়াই প্লাস সামথিং ইনটু জেড এই ফরম্যাটে আছে, তার মানে এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, রাইট? লিনিয়ার ফাংশন কিরকম হয় আমরা বলছিলাম লিনিয়ার ফাংশন হচ্ছে সামথিং ইনটু এক্স প্লাস সামথিং ইনটু, প্রতিটা ভ্যারিয়েবলের সাথে সাম কনস্ট্যান্ট গুণ করে তারপর তাদেরকে যোগ করলে এই a ট্রান্সপোজ x ফরম্যাটে আছে, রাইট? সো এটা লিনিয়ার। যদি একটা কনস্ট্যান্ট থাকতো তার সাথে, ধরো 3x প্লাস 4y মাইনাস 7z প্লাস সামথিং বা মাইনাস সামথিং, তাহলে সেটা হতো অ্যাফাইন। আর যদি নন লিনিয়ার হয় তাহলে আমাদের ফাংশনটা মধ্যে হয়তো x স্কয়ার থাকতো বা xy থাকতো বা অন্য কিছু থাকতো, রাইট? সো অ্যাফাইন কিনা সেটা দেখেই বলে দেওয়া খুব সহজ, যে আমরা দেখবো যে এটা অলওয়েজ হচ্ছে সামথিং ইনটু প্রথম ভ্যারিয়েবল প্লাস সামথিং ইনটু সেকেন্ড ভ্যারিয়েবল প্লাস সামথিং ইনটু থার্ড ভ্যারিয়েবল, যতগুলো ভ্যারিয়েবল আছে তার সাথে সাম কনস্ট্যান্ট গুণ করে তাদেরকে যোগ করা। সাথে যদি আরেকটা কনস্ট্যান্ট থাকে, উইদাউট এ ভ্যারিয়েবল আরেকটা কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটা হচ্ছে আলটিমেটলি অ্যাফাইন। অলরাইট, সো গিভেন আমাদের কাছে, হ্যাঁ বলো স্যার, নন লিনিয়ার চেনার উপায়টা কি স্যার? সো নন লিনিয়ার আমরা ক্লাসে ছিল না, আমরা নন লিনিয়ার প্রুফ করলাম কিভাবে ক্লাসে। আমরা একটা ফাংশন নন লিনিয়ার, সেটার জন্য আমাদের দেখাতে হবে যে কোনো একটা এক্স এবং কোনো একটা ওয়াই এর জন্য এই সুপারপজিশনটা হোল্ড করে না, হ্যাঁ? সো এবং আমরা 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 কাইন্ড অফ ইনটিউশন বলছিলাম
ক্লাসে যে যদি আমরা দেখি কোনো একটা ভ্যারিয়েবলের কোনো একটা পাওয়ার আছে, রাইট? আমাদের যে x1 x2 এই যে যতগুলো ভ্যারিয়েবল আছে সেটা যদি কোনো একটা টু দি পাওয়ার মানে 1 এর থেকে 1 এর বাইরে অন্য কিছু যদি হয়, রাইট? ধরো x² যদি থাকে বা x2 কিউব যদি থাকে, রাইট? সো কোনো হায়ার পাওয়ার থাকলে সেটা নন লিনিয়ার হবে, কারণ সেটা যেন সুপারপজিশন আলটিমেটলি আমাদের হোল্ড করবে না। যদি আমরা দুইটা ভ্যারিয়েবল গুণ অবস্থায় থাকে ফাংশনের মধ্যে, যেমন ধরো একটা ফাংশন হচ্ছে আমরা বললাম যেমন এই যে এই ফাংশনটা আমরা যে লিখলাম এখানে, রাইট? এখানে y² ইনটু x, রাইট? সো এখানে এমনি y² আছে, সো এটা দেখে আমরা আসলে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এই ধরনের একটা ফাংশন আসলে আমাদের সুপারপজিশন হোল্ড করতে পারে না। সো কোন একটা ভ্যারিয়েবলে যদি পাওয়ার থাকে তাহলে এটা নন লিনিয়ার। যদি দুইটা ভ্যারিয়েবলে গুণ অবস্থায় থাকে বা মোর দেন টু ভ্যারিয়েবল গুণ অবস্থায় থাকে, মাল্টিপ্লাই প্রোডাক্ট হিসেবে থাকে, তাহলেও সেটা নন লিনিয়ার হবে। কোন একটা ফাংশনের কোন একটা ভ্যারিয়েবলে যদি sin x cos x e টু দি পাওয়ার x log x এই ধরনের জিনিস থাকে, তাহলেও সেটা নন লিনিয়ার হবে, বিকজ ওখানে সুপারপজিশনটা আসলে হোল্ড করবে না। ওকে স্যার এখানে তো স্যার y আর x গুণ অবস্থায় না স্যার, আবার বলো। মানে এখানে তো y² x এই এটার ক্ষেত্রে মানে হ্যাঁ জি স্যার ফার্স্ট ইকুয়েশন এটা তো নন লিনিয়ার, এটা লিনিয়ার না, ঠিক আছে? সো এটা নন লিনিয়ার, হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে আমরা নিচে যেটা লিখলাম এটা একটা লিনিয়ার। তো নন লিনিয়ার চেনার ওয়ে হচ্ছে x এর পাওয়ার y এর পাওয়ার, রাইট? যতগুলো ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল গুলো পাওয়ার হতে হবে মোর দেন 1, এবং গুণ অবস্থায় যদি থাকে তাহলে সেটা নন লিনিয়ার। যদি একটা ফাংশন f of x হয় জাস্ট xy x ইনটু y, তাহলে সেটা নন লিনিয়ার। হ্যাঁ, আরো কোনো কোশ্চেন? লিনিয়ার ফাংশনকে আমরা যদি প্লট করি তাহলে যে জিওমেট্রিক জিনিসটা হয় হায়ার ডাইমেনশনে সেটাকে আমরা হাইপারপ্লেন বলি, ঠিক আছে? এটা একটা বাই ডেফিনিশন, এটা একটা নাম। যেমন 2D তে ইট উইল অলওয়েজ বি এ প্লেন, 1D তে ইট উইল অলওয়েজ বি এ স্ট্রেট লাইন, ঠিক আছে? সো মোর দেন 2 ভ্যারিয়েবল যদি থাকে তাহলে যে জিওমেট্রিক ফিগারটা হয় যেটাকে আমরা আঁকতে পারতেছি না সেটাকে আমরা নাম দিছি হাইপারপ্লেন। তো সবসময় হাইপারপ্লেন হবে কিনা এটা এই প্রশ্নটা আসলে এক অর্থে অর্থহীন, এই অর্থে যে আমরা ওইটার নামই তো বলছি হাইপারপ্লেন, রাইট? সো মোর দেন 2 ভ্যারিয়েবল হলে যে জিনিসটা তৈরি হয় সেটার নাম দিছি আমরা হাইপারপ্লেন। সো হাইপারপ্লেন ইজ নট সামথিং যেটা আগে থেকে এক্সিস্ট করে, এটা ওই হচ্ছে আমরা ওরকম একটা ফাংশনকেই আমরা হাইপারপ্লেন বলতেছি, ওই জিওমেট্রিক শেপটাকে আমরা হাইপারপ্লেন নাম দিচ্ছি সিম্পলি, রাইট? কথাটা কি ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? সো সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে হাইপারপ্লেনটা আসলে একটা স্ট্রেট লাইন, যেটাকে আমরা স্ট্রেট লাইন হিসেবে চিনি, সেটাও একটা হাইপারপ্লেন, রাইট? 2D ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা হাইপারপ্লেন না বলে সেটাকে প্লেন বলি, বাট বললে এটাকে হাইপারপ্লেনও বলতে পারো, হ্যাঁ, 2 ভ্যারিয়েবলের জন্য হাইপারপ্লেন, বাট সেটাকে আমরা একটা আমাদের রেগুলার প্লেন। হাইপারপ্লেন মানে হচ্ছে জাস্ট একটা হায়ার ডাইমেনশনাল প্লেনের মতো কিছু একটা, লিনিয়ার কিছু একটা, ওটা নাম, রাইট? ইটস জাস্ট এ নেম। তোমার নাম যেমন একটা দেওয়া হলো, তোমার নাম যদি অন্য কিছু দেওয়া হতো তাহলে তুমি যে ডিফারেন্ট কিছু হয়ে যেত না, রাইট? ইটস জাস্ট এ নাম যেটা আমরা দিচ্ছি। মেইন ব্যাপারটা হচ্ছে এটা লিনিয়ার। ওকে, any other questions? Alright, now আমরা একটু হায়ার ডাইমেনশনের ক্যালকুলাস করতে চাই, ঠিক আছে? সো ক্যালকুলাস in higher dimension. নাও নাম দেখলে মনে হচ্ছে না জানি কি হবে, ক্যালকুলাস ইন হায়ার ডাইমেনশন মনে হয় জটিল কিছু একটা ব্যাপার, বাট আমরা দেখবো আসলে এখানে তেমন জটিল কোনো আসলে ব্যাপার না। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই আমাদের এখানে বাম পাশে যে ফিগারটা আছে সেটার দিকে একটু তাকাই। সো আমাদের যে এখানে যে আমাদের যে সারফেসটা ছিল এটা প্লেন না, হ্যাঁ? আমাদের এই যে এই সারফেসটা, এই যে হালকা নীল দিয়ে যে সারফেসটা আছে, আমরা এখানেও এই একই সারফেস, হ্যাঁ?
আমরা বাম পাশে যে সারফেস ওই সারফেসটার কথাই বলতেছি। নাও এগেইন চিন্তা করো আমাদের যে এক্স ওয়াই প্লেনটা ছিল ওইটার উপর যদি একটা এ বি একটা পয়েন্ট হয়, সেটার লাস্ট অ্যাক্সিস লাস্ট কোঅর্ডিনেটটা অবশ্যই 0, রাইট? আমার এখানেও আসলে এখানে 0 লেখা উচিত ছিল। আমরা যে এ বি বলতেছি এটা লাস্ট কোঅর্ডিনেটটা কিন্তু 0, which indicates এই জেডটা 0 ইন্ডিকেটস যে আমরা এই প্লেনের উপরে আছি, রাইট? এক্স ওয়াই প্লেনের মধ্যে আছি, রাইট? সো এ হচ্ছে সাব এক্স অ্যাক্সিসের দিকে এ অংশ আসলাম, ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা বি পরিমাণ গেলাম, করলে আমরা যে পয়েন্টটাতে আসি সেটা হচ্ছে এই এ বি, এবং জেড অ্যাক্সিসের দিকে আমরা উপরে উঠলাম না, রাইট? তার মানে জেড অ্যাক্সিসের দিকে 0। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই এক্স ওয়াই মেঝের মধ্যে আছে, রাইট? এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। এই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালুটা আমরা হচ্ছে এ বি এফ অফ এ বি, এটুকু ঠিক আছে, রাইট? এখন আমরা চিন্তা করি যে আমরা যদি বি কে ফিক্স রেখে এ চেঞ্জ করতাম, রাইট? সো বি কে ফিক্স রেখে এ চেঞ্জ করলে আমরা কি এই স্ট্রেট লাইনটার উপর হাঁটাহাঁটি করতেছি কিনা সেটা একটু দেখো তো, বোঝা যায় কিনা। আমরা আবার একটু এখানে আলাদা করে একটু ছবিটা আঁকি। হ্যাঁ, আমরা কি বললাম যে এই এক্স অ্যাক্সিসের দিকে আমরা এ অংশ যাব, ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা বি অংশ যাব, তাহলে আমরা যেই পয়েন্টটাতে গিয়ে পৌঁছাই সেটা হচ্ছে এইটা, রাইট? তো এটা হচ্ছে এ বি 0। নাও আমি যদি বি কে ফিক্স রাখি, তারপরে ওয়াই অ্যাক্সিস থেকে আমরা সবসময় যদি ফিক্স দূরত্ব থেকে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর হাঁটাহাঁটি করি, তাহলে কি এই একটা প্যারালাল লাইন তৈরি হবে না? হবে? এখানে ফিক্স আছে না, মানে এক্স এর উপর দিয়ে হাঁটাহাঁটি করছি প্যারালাল বরাবর সমান্তরাল ভাবে, এক্স এর প্যারালালি। হ্যাঁ, সো এক্স অ্যাক্সিস এর প্যারালালি আমি হাঁটাহাঁটি করতেছি। সো আমাদের সবসময় আমরা বি দূরত্বে থেকে, হ্যাঁ, আমরা অলওয়েজ এক্স অ্যাক্সিস থেকে বি দূরত্বে থেকে, তারপরে ওয়াই এর দিকে আমরা বি ডিস্টেন্সে থাকতেছি, রাইট? এই ডিস্টেন্সটা হচ্ছে বি। তো ওয়াই থেকে অলওয়েজ আমরা বি ডিস্টেন্সে থেকে যদি হাঁটাহাঁটি করি, তাহলে এই স্ট্রেট লাইনটা পাবো, রাইট? তাহলে এই স্ট্রেট লাইনে আমরা এক্স ভ্যারি করতেছি, রাইট? সো we vary x but keep y হচ্ছে b এর সমান, রাইট? সো y হচ্ছে b মানে এখানে y ভ্যালু গুলো b, এখানে যত পয়েন্ট পাবো এই মেঝের উপর যত পয়েন্ট পাবো সেই পয়েন্ট গুলোতে y এর ভ্যালু অলওয়েজ b, আর x হচ্ছে আমরা 0, এই জায়গায় হচ্ছে x ইকুয়ালস টু 0। আমরা যত সামনের দিকে আগাচ্ছি তত x এর ভ্যালু পজিটিভ বাড়বে, আর যদি পিছন দিকে যাই তাহলে x এর ভ্যালু নেগেটিভ হবে। এখন এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা যদি ফাংশনের উপরে যে y ভ্যালুটা পাওয়া যায়, সেই মানে যে পয়েন্টগুলো পাওয়া যায় সেগুলো যদি চিন্তা করি, তাহলে কি আমরা এই সারফেসের উপরে এরকম একটা কার্ভ পাবো না? এই যে এই কার্ভটা পাবো। সো এই পয়েন্টের জন্য এখানে পাচ্ছি, এটার জন্য সাম পয়েন্ট পাবো, এটার জন্য একটা পয়েন্ট পাচ্ছি, এখানকার জন্য একটা পয়েন্ট পাচ্ছি, রাইট? সো আমাদের এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা সারফেসের উপর কোনো একটা পয়েন্ট পাবো। তাহলে ওই পয়েন্টগুলো আলটিমেটলি সারফেসের উপরে একটা কার্ভ তৈরি করবে। ইজ দিস ক্লিয়ার? সো এই লাইনের উপর হাঁটাহাঁটি করলে আমরা আলটিমেটলি সারফেসের উপর একটা কার্ভ পাবো। আর এই জায়গাটা একটু আরেকবার যদি বলতেন, এই যে হাঁটাহাঁটি মানে এই পর্যন্ত বুঝছিলাম এক্সেপ্ট প্যারালাল, এই যে কার্ভের উপর যে ডট ডট ইয়ে করে নীল যে আমরা এই মেঝের উপর যদি হাঁটাহাঁটি করি, এই মেঝের উপর প্রত্যেকটা পয়েন্টের জন্য সারফেসের উপর একটা পয়েন্ট পাওয়া যাবে। জি স্যার। তাহলে সারফেসের উপর যে পয়েন্টগুলো পাওয়া গেল সেই পয়েন্টগুলো কি একটা সারফেসের উপর একটা যে পয়েন্টগুলো পাওয়া যাবে সেই পয়েন্টগুলোকে আমি যদি একটা পয়েন্টটা দেখি, তাহলে কি এটা একটা সারফেসের উপর একটা কার্ভ তৈরি করবে না? ও আচ্ছা, জি স্যার। বা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা y এর ভ্যালু যদি ফিক্স রাখি, তাহলে আমরা এখানে একটা প্লেন চিন্তা করতে পারি, সেই প্লেনের উপরে যে পয়েন্টগুলো আসবে, রাইট? কেননা এখানে x এর ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতেছি,
আর ওয়াই এর ভ্যালুগুলো সবসময় হচ্ছে বি, রাইট? সো বেসিক্যালি আমাদের এখানে যে সারফেসটা আছে সেই সারফেসের উপরে আমরা অনেকগুলো পয়েন্ট পাবো, যেখানে ওয়াই এর ভ্যালুগুলো সব ফিক্সড, কিন্তু এক্স এর ভ্যালু আমরা চেঞ্জ করতেছি। সো এক্স এর ভ্যালু চেঞ্জ করবা, ওয়াই ভ্যালু ঠিক রাখবা, এবং তুমি তাহলে সারফেসের উপরে অনেকগুলো পয়েন্ট পাবা। সেই পয়েন্টগুলো বেসিক্যালি সারফেসের উপরে একটা আমাদের কার্ভ তৈরি করবে। সিমিলারলি আমি যদি একটু পরের ছবিটা দেখি, যে আমি যদি ওয়াই এক্সিস এর প্যারালালি হাঁটি এবং এক্স এর ভ্যালু আমরা এ তে ফিক্সড রাখি, রাইট? সো আমরা সবসময় এই দেখো, আমরা ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি একটা লাইন চিন্তা করতেছি, যে এই লাইনটা। আমরা মেঝের মধ্যে যদি এই লাইন বরাবর হাঁটি, এইটার জন্য আমাদের সারফেসের উপর একটা পয়েন্ট পাবো, এর পাশের পয়েন্টের জন্য সারফেসের উপর একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টের জন্য সারফেসের উপর একটা পয়েন্ট পাবো, প্রত্যেকের জন্য সারফেসের উপর পাবো। আলটিমেটলি কি হবে, আমাদের যে সারফেসটা ছিল সেই সারফেসের গায়ে আমরা এরকম একটা কার্ভ তৈরি করতেছি, এই কার্ভটা আমরা আসলে পাচ্ছি। তো মোর ম্যাথমেটিক্যালি ধরো জিনিসটা কি, ধরো আমরা ওয়াই এর ভ্যালু আমরা 2 তে ফিক্সড করে রাখলাম, রাইট? ফিক্স y ইকুয়ালস টু 2, এবং আমরা ধরো এই ফাংশনটা নিয়ে কথা বলছি, f অফ x y ইকুয়ালস টু 3y স্কোয়ার x প্লাস 4x স্কোয়ার y। সো এখানে যদি y এর ভ্যালু 2 তে ফিক্স করে রাখো, তাহলে এই ফাংশনটা দেখতে কিরকম হবে? সো এখানে 2 তে ফিক্সড হয়ে গেল, রাইট? তাহলে এই ফাংশনটা কি হবে, এখানে y যদি 2 তে আমরা ফিক্স করে দিই, 2 মানে এখানে b তে যদি ফিক্স করে দিই, তাহলে এখানে বাট b ইকুয়ালস টু 2 আমরা ইউজ করতেছি। সো এখানে কত আসতেছে, 2 দুগুণে 4, সো 12x প্লাস 4x স্কোয়ার y থেকে আমাদের আসবে 8x স্কোয়ার। তার মানে এটা একটা শুধু x এর ফাংশন হয়ে দাঁড়ালো, রাইট? যে আমরা x এর ভ্যালুগুলো ভ্যারি করলে আমরা আলাদা আলাদা আউটপুট পাবো, রাইট? আলাদা আলাদা ফাংশনের ভ্যালু পাবো। ধরো এটা এই ফাংশনটাকে আমরা বললাম z ইকুয়ালস টু f অফ x y, রাইট? আর আউটপুটটাকে আমরা z অ্যাক্সিস এ যেহেতু প্লট করতেছি, তাহলে আমরা x এর ভ্যালু চেঞ্জ করতে থাকলে এবং y এর ভ্যালু ফিক্সড রাখতেছি, তাহলে আমরা ডিফারেন্ট z ভ্যালু পেতে থাকবো, এবং এইটা হবে আসলে একটা কার্ভ, রাইট? সো এই কার্ভটা হবে আমাদের যে সারফেসটা ছিল, ওই সারফেসের উপরে একটা কার্ভ তৈরি হবে। নাও আমরা যে কাজটা করতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে y এর ভ্যালু ফিক্সড রেখে যদি x এর ভ্যালু চেঞ্জ করি, তাহলে এই ফাংশনটার রেট অফ চেঞ্জ কত, রাইট? ফিক্স y এর ভ্যালু at 2, then what we want to know what is the rate of change of z, right? সো আমাদের ফাংশনের যে আউটপুট, সেই আউটপুটের রেট অফ চেঞ্জ কত। তাহলে আমরা আসলে কার রেট অফ চেঞ্জ বের করতেছি, আমরা আসলে এই কার্ভটার রেট অফ চেঞ্জ বের করতেছি। অরিজিনাল ফাংশনের রেট অফ চেঞ্জ বের করা মানে আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কার্ভটার রেট অফ চেঞ্জ বের করা, বা এই কার্ভটার আমরা ট্যানজেন্ট লাইন বের করতে যাচ্ছি। এটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, এই সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনটা রেট অফ চেঞ্জ বের করতে যাচ্ছি। সো দ্য আইডিয়া ইজ যে কোনো একটা y ভ্যালু আমরা যদি ফিক্স করে দিয়ে আমরা যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন, তাহলে সেটাকে আমরা কিভাবে ডিফাইন করবো? সো এটাকে আমরা এইভাবে বলি, সো মানে with respect to x, right? সো x যদি চেঞ্জ করি y কে ফিক্স রেখে, তাহলে ফাংশনের রেট অফ চেঞ্জ কত। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে f এর ভ্যালু, x এর ভ্যালু যদি সামান্য একটু চেঞ্জ করি, বাট y কে আমরা যদি b তে ফিক্স করে রাখি, আর অরিজিনালি রাইট কোন একটা পয়েন্ট x এ এভাবে বলি, সরি, ধরো আমরা ডিভাইডেড বাই আমরা কতটুকু মুভ করলাম h।
সো আমরা বলতে যাচ্ছি যে অ্যাট AB, right? What is the rate of change of Z with respect to WRT লিখতেছি, with respect to X, right? তাহলে আমরা কোনো একটা পয়েন্ট AB তে দাঁড়ায় আছি, এগেইন মেঝেতে আমরা AB তে দাঁড়ায় আছি, আমরা জানতে চাচ্ছি যে Y যদি ফিক্সড রেখে আসি, শুধু X এর সাপেক্ষে রেট অফ চেঞ্জ কত। তো আমরা যদি Y কে ফিক্সড রেখে দিই, so Y is fixed, so Y হচ্ছে B তে ফিক্সড, আমরা X যদি চেঞ্জ করি, সো X এর ভ্যালু কত ছিল A, সেখান থেকে যদি সামান্য একটু চেঞ্জ করি তাহলে আমরা পাবো হচ্ছে A প্লাস H। তাহলে শুধুমাত্র X এর ভ্যালু আমরা সামান্য একটু চেঞ্জ করবো, Y কে ফিক্সড রাখলে ফাংশনের অরিজিনাল ভ্যালু ছিল f of AB, আর নতুন ভ্যালুটা হবে f of A প্লাস H, B, এবং সেটাকে যদি H দিয়ে ভাগ করো তাহলে যে কোয়ান্টিটিটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে এইটার রেট অফ চেঞ্জ অ্যাট B, রাইট? এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা বলবো। সো এই যে এই কোয়ান্টিটি, এই যে বাম পাশে আমি যেটা লিখলাম, এটাকে অনেক সময় এরকম এইভাবেও লেখা হয়, এগুলো এরকম ছোট হাতের এরকম বাঁকা করে আঁকা ডি। সো এগুলো হলো, এইগুলোকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, সো পার্শিয়াল ডেরিভেটিভ অফ f of xy with respect to x at AB, এই কথাটাকে আমরা মানে এইভাবেও লেখা হয়, অনেক সময় আমরা ছোট নিচে ছোট করে একটা x লিখে তারপর AB লিখতেছি। সো এগেইন এটার মানে হচ্ছে AB তে দাঁড়ায় আছি আমরা, সেখানে y কে আমরা ফিক্সড রাখবো, রেখে x কে যদি আমরা চেঞ্জ করি, a থেকে যদি A প্লাস H এ যাই, তাহলে ফাংশনের নতুন পয়েন্টে আমরা পৌঁছাই মেঝেতে A প্লাস H প্লাস B, সেখানে পৌঁছালে আমাদের ফাংশনের ভ্যালুটা হয় f of A প্লাস H, B। অরিজিনালি আমরা ছিলাম AB তে, সেখানে ফাংশনের ভ্যালুটা হচ্ছে f of AB। তাহলে আমাদের z এর চেঞ্জ হচ্ছে উপরে আমরা যেটা লিখলাম f of A প্লাস H, B মাইনাস f of AB, আর আমরা টোটাল কতটুকু মুভ করছি x এর দিকে, h পরিমাণ। তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমরা যে জিনিসটা পাই সেটাকে আমরা রেট অফ চেঞ্জ অফ z উইথ রেসপেক্ট টু x বলি, বা আমরা এটাকে বলি পার্শিয়াল ডেরিভেটিভ of f of xy with respect to x, ঠিক আছে? সো এই কথাটাকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ। অ্যাপ্রক্সিমেটলি কেন বললাম? কারণ h এর ভ্যালুটা, ওই যে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেভাবে বলছিলাম যে h এর ভ্যালু কত ইউজ করব, সো আমরা h এর ভ্যালু যদি ছোট করতে থাকি, সো অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেট পার্শিয়াল ডেরিভেটিভ বলা উচিত। সো অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভ তাহলে কি? of f of xy with respect to x, যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখবো at AB, এটা বলা উচিত। সেটা ইকুয়ালস টু হচ্ছে, আমরা সিম্পলি এই h এর ছোট করতে থাকলে আমরা এই কোয়ান্টিটিটা, এই যে আমাদের যে রেট অফ চেঞ্জের যে কোয়ান্টিটিটা ছিল সেটা যে লিমিট ভ্যালুটা হয়। সো সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি এই গল্পটাই করছিলাম। অলরাইট, সো জিনিসটা খুব জটিল কিছু না, জিনিসটা হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল ছিল, একটা ভ্যারিয়েবলকে আমরা ফিক্স করে দিচ্ছি, একটা ভ্যারিয়েবলকে ফিক্স করে দেওয়ার ফলে আমরা শুধুমাত্র যে ফাংশনটা পাচ্ছি সেখানে মাত্র একটা ভ্যারিয়েবল যেটা ফিক্স, সেটা তো 2 তে আমরা যে y এর ভ্যালু 2 তে আমরা ফিক্স করে দিচ্ছি, তাহলে অরিজিনাল ফাংশনটা থেকে আমরা বেসিক্যালি x এর একটা ফাংশন পাচ্ছি, রাইট, যে ভ্যারিয়েবলটাকে আমরা চেঞ্জ করতে পারি। দেন আমরা বলতেছি আমরা কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি, AB তে দাঁড়ায় আছি, সো
y এর ভ্যালু আমরা b তে ফিক্স করে রাখছিলাম, সেটা তো ফিক্সডই থাকতেছে 2 মনে করো, আর x এর ভ্যালুটা ছিল a তে, সেখান থেকে যদি সামান্য একটু মুভ করি তাহলে ফাংশনের ভ্যালুতে কতটুকু চেঞ্জ হয় ডিভাইডেড বাই আমরা কতটুকু মুভ করলাম, রাইট? সো সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশন তৈরি করে ফেললাম এবং সেই সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের যে ডেরিভেটিভ সেটাকে আমরা বলতেছি অরিজিনাল ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? হ্যাঁ, বলে ফেলো। জি স্যার, স্যার আমি আসলে এই পার্শিয়াল ডেরিভেটিভ যেটা বললেন, এই যে অ্যাপ্রক্সিমেট, এখানে মানে এই দুটার পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, আর যেটা বলছেন এক্স ওয়াই, অ্যাপ্রক্সটা কখন হচ্ছে আর কখন এই অ্যাকচুয়ালটা হচ্ছে, এটা যদি একটু। সো ইকুয়েশন গুলো দেখলেই দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা স্মল এক্স এর জন্য, রাইট, এই যে এইচ পরিমাণ আমরা বললাম চেঞ্জ করব, সো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি এরকম একটা কাজ করছি না? আমরা বলি না যে এটা হলো কাইন্ড অফ ফরওয়ার্ড ডিফারেন্সের মতো হলো না ফর্মুলাটা, যে এক্স এর ভ্যালুটা সাম এইচ পরিমাণ বাড়ালাম, তারপর ওয়াই এর ভ্যালুতে কতটুকু চেঞ্জ হয় ডিভাইডেড বাই এইচ। অনেকটা তো সেরকমই, রাইট? এখানে এক্স এর ওয়াই এখানে ফিক্স, এক্স এর ভ্যালুটা সামান্য একটু বাড়ালে জেড এ ফাংশনের আউটপুটে যে চেঞ্জ হয় ডিভাইডেড বাই আমরা কতটুকু বাড়ালাম। কিন্তু এই এইচ এর ভ্যালুটা কত ধরবো আমরা? আমরা যদি ধরো এইচ ইকুয়ালস টু 0.1 ধরি, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি অ্যাপ্রক্সিমেটলি এটা পার্শিয়াল ডেরিভেটিভের সমান, হ্যাঁ? কিন্তু অ্যাকচুয়াল পার্শিয়াল ডেরিভেটিভ তাহলে কি? অ্যাকচুয়াল পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে আমরা যদি লিমিটটা বের করি, দ্যাট ইজ এইচ এর ভ্যালুটা আস্তে আস্তে জিরোর দিকে আগাতে থাকলে আমরা ডিফারেন্ট এই রেট অফ চেঞ্জ পাবো। সেই রেট অফ চেঞ্জ গুলো যেই ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে সেই ভ্যালুটাকে আমরা বলবো আমাদের অ্যাকচুয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, এখানে কি h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু, মানে এরকম বিভিন্ন ভ্যালু নিয়ে একটা পর্যায়টা কাছাকাছি হ্যাঁ, আসবে। আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই গল্পটাই বলছিলাম। জি জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, সো তোমাকে যদি এখন একটা ফাংশন দেওয়া হয়, ধরো f of xy equals to 3x square y plus 4x square, ধরো এটাই বলা হলো, হ্যাঁ? এবার আমি বললাম যে find f of x at 3, 4, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে যাচ্ছি, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমাদের 4 এ ফিক্সড, রাইট? তো আমরা এখানে 4 ওয়াই এর ভ্যালু 4 বসাই দিতে পারি, তাহলে শুধু এক্স এর একটা ফাংশন আসবে, তারপর সেটাকে আমরা ডেরিভেটিভ নিতে পারি, রাইট? অথবা তুমি জাস্ট মনে মনে চিন্তা করে নাও যে আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ নিচ্ছি, ওয়াইটা এই ক্ষেত্রে ফিক্সড, রাইট? এটা 4 এ ফিক্সড না 10 এ ফিক্সড ডাজন্ট ম্যাটার, এটা ফিক্সড হবে এবং এক্স আমরা চেঞ্জ করব। তাহলে আমরা অরিজিনালি এই 3x স্কোয়ার প্লাস ইনটু সামথিং সাম নাম্বার প্লাস 4x স্কোয়ার এই ফাংশনটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ দাও তাহলে কি হবে? সো এটাকে আমরা এইভাবে লিখবো যে এফ পার্শিয়াল ডেরিভেটিভ at xy, আমরা এখানে কোনো পার্টিকুলার 3, 4 এটা কোথা থেকে করতেছি সেটা আমরা বলতেছি না, আমরা জাস্ট এখানে মাথায় রাখতেছি ওয়াইটা ফিক্স থাকবে আর এক্স আমরা ভ্যারি করব। তাহলে যে ফাংশনটা তৈরি হবে হলো এই ফাংশনের ডেরিভেটিভ কত হবে? সো 3x স্কয়ার ইনটু সাম কনস্ট্যান্ট, রাইট? ওয়াইটা যেহেতু ফিক্সড সো ওয়াই কনস্ট্যান্ট, সো ওয়াই কে আমরা কনস্ট্যান্টের মতোই ট্রিট করো, মানে কনস্ট্যান্টটা আমরা বাইরে লিখতে পারি, আর x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x জি স্যার, প্লাস 4x স্কয়ারের ডেরিভেটিভ কি হবে? 8x। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 6xy প্লাস 8x, রাইট? সো ইজ দিস ক্লিয়ার? আমরা কি করলাম এখানে? সো ওয়াইটা আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নিব, তারপরে আমরা জানি যে ওয়াই এর ভ্যালুটা সাম নাম্বারে ফিক্স করে রাখবো। ইয়েস স্যার। তো সাম নাম্বারে যেহেতু ফিক্স থাকবে তাহলে আমরা এই ফাংশনটাকে, আমাদের যে গিভেন ফাংশনটাকে, সেখানে যত জায়গায় ওয়াই আছে সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে এই 3 যেমন একটা কনস্ট্যান্ট, ওয়াই ওকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে নরমালি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যেভাবে নাও সেভাবে ডেরিভেটিভ বের করে ফেলবো। জি স্যার। দেন আমরা বলছিলাম 3, 4 এর ডেরিভেটিভের ভ্যালুটা কত? তাহলে এখন 3 আর 4 এর ভ্যালু আমরা এখানে যদি বসাই দিই তাহলে যেটা আসে 6 into 3 into 4 plus
এক্সকিউজ মি 8 ইন্টু 3, তাহলে এখানে কত আসছে? 3 4 12, 6 12 72, 72 প্লাস 3 8 24, সো 96। তাহলে আমাদের রেট অফ চেঞ্জটা কত? 96। তার মানে কি দাঁড়াচ্ছে? 96টা কি? 96 হচ্ছে আমরা যদি 3 4, রাইট? সো আমাদের এক্স অ্যাক্সিসে আমরা 3 আর ওয়াই অ্যাক্সিসে 4, রাইট? সো এদিক বরাবর আমরা 3 ইউনিট গেছি, এদিক বরাবর আমরা 4 ইউনিট গেছি। তাহলে এখানে যে পয়েন্টটাতে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে 3 4 এবং জেড হচ্ছে 0। সো মেঝের মধ্যে আমরা এই 3 4 0তে আছি। সেটার জন্য আমাদের ফাংশনের উপরে এখানে যে ফাংশনটা ছিল সেই ফাংশনের উপরে কোনো একটা পয়েন্ট আমরা পাবো। সেখান থেকে আমরা যদি শুধুমাত্র এক্স এর দিকে মুভ করি, নট ওয়াই এর দিকে, ওয়াই এর দিকে আমরা ফিক্স রাখছি, এক্স এর দিকে যদি সামান্য একটা মুভ করি তাহলে আমরা আরেকটা পয়েন্ট পাবো, রাইট? সামান্য একটু মুভ করলে আমরা আরেকটা পয়েন্ট পাবো, এবং এই দুইটা পয়েন্টের মধ্যে ওয়াই এর ডিফারেন্স ডিভাইডেড বাই আমরা কতটুকু মুভ করছি, সেই কোয়ান্টিটিটা উইল বি 96। তার মানে আমরা যদি সামান্য একটু মুভ করি তাহলে ওয়াই এর জেড এর চেঞ্জ হবে, রাইট? ফাংশনের আউটপুটের চেঞ্জ হবে 96। কতটুকু মুভ করলে? অ্যাকচুয়ালি এখানে আসলে আমরা যদি 1 মুভ করি, রাইট? আমরা যদি এইচ দিয়ে ভাগ করে দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এক্স এর দিকে যদি 1 ইউনিট মুভ করি তাহলে ফাংশনের ভ্যালুটা 96 ইউনিট চেঞ্জ হয়, রাইট? সো রেট অফ চেঞ্জ যেহেতু আমরা বলতেছি, সো এই নাম্বারটা আমাদের বলতেছে যে আমরা যদি এই মুভমেন্টটা করি তাহলে ওয়াই এর চেঞ্জ কত। তার মানে কি স্যার এক্স এর সাপেক্ষে আমি কতটুকু মুভ করলাম সেটা এখানে আমি বের করছি, 96 ইউনিটস মুভ করলাম, মানে এক্স এর 1 ইউনিট চেঞ্জে ওয়াই এ ও জেড এ আমাদের ফাংশনের আউটপুটে 96 ইউনিট চেঞ্জ হবে। জি স্যার। তো ধরো আমরা আরেকটা ফাংশন যদি চিন্তা করি, x1 x2 x3, তিনটা ভ্যারিয়েবল আছে। ধরো ফাংশনটা হচ্ছে 3x1 x2 মাইনাস e টু দি পাওয়ার x1 x2 x3, ধরো এটা। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, রাইট? এট ধরো আমি বললাম 105, right? So x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু 0 এবং x3 এর ভ্যালু 5 করলে আমরা একটা পয়েন্ট পাবো। সেই পয়েন্টটাতে ফাংশনের কোনো একটা ভ্যালু আছে, সেই ভ্যালু থেকে সেখান থেকে আমরা যদি এই শুধুমাত্র x1 এর দিকে সামান্য একটু চেঞ্জ করি, x2 আর x3 কে আমরা এখানে ফিক্স রাখতেছি, তাহলে ফাংশনের রেট অফ চেঞ্জ কত হবে, রাইট? সো এটাই কষ্ট কত আমরা জানতে চাই। তারপরে এটাকে আমরা এগেইন কিভাবে ট্রিট করব, যে আমরা মানে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি কত হবে আমরা যদি নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে চাই, আর আমরা যদি এক্স্যাক্টলি অ্যানালিটিক্যালি করতে চাই। সো নিউমেরিক্যালি জিনিসটা আমরা কিভাবে চিন্তা করব, যে আমাদের ফাংশনের ভ্যালুটা আমাদের 1 এর বদলে যদি আমরা একটু সামনে আগায় যাই আর অন্য ভ্যারিয়েবল গুলো যদি ফিক্স রাখি, যে ভ্যালুগুলো দেওয়া ছিল, মাইনাস আমরা যেখানে ছিলাম 105, তাহলে আমাদের ফাংশনের আউটপুটে কতটুকু চেঞ্জ হলো ডিভাইডেড বাই আমরা কতটুকু মুভ করলাম, রাইট? সো দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি এই কোয়ান্টিটিটা। সো এইচ এর ভ্যালু আমরা ধরো 0.001 ইউজ করলে এখানে এই ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলো বসালে যে ভ্যালু আসে